বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আমি ধারাবাহিকভাবে বর্তমান জাতীয় সমস্যাগুলির উপরে আলোচনা যা করতেছি তার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শান্তিপূর্ণ সমাধান এবং জাতীয় ঐক্যের সমাধান। দলীয় না, নির্দলীয় সাধারণ মানুষের মাধ্যমে একটি নির্বাচিত নির্দলীয় সরকার কাঠামোর ব্যবস্থার মধ্যে দিয়ে জাতীয় সকল সংকটের, সকল প্রশ্নের, সকল বিচারের সকল পক্ষের দাবি মোতাবেক বিচার কার্য যা করা দরকার তার সব কিছুর ন্যায়সঙ্গত একটা সমাধান করার জন্য, ন্যায় বিচার করার জন্য সকলের মধ্যে একটা আপোষ মীমাংসার ভিত্তিতে সহানুভূতি এবং সহানুমর্মিতার পরিবেশ তৈরি করে নিই। সেই পরিবেশে বসে সম্মিলিতভাবে আলোচনা পর্যালোচনার মধ্যে একটা জাতীয় স্বার্থের কে সকলের ঊর্ধ্বে ধারণ করে ব্যক্তি বা দলীয় চিন্তা চেতনাকে স্তীমিত করে, মাইনাস করে একটি সুসংগঠিত জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য একটি কৌশলী ব্যবস্থাপনা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কৌশলী ব্যবস্থাপনার বিভিন্ন আঙ্গিক নিয়ে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি, কথা বলতেছি, ভিডিও তৈরি করতেছি, যার সকলের দোরগোড়ায় আমি পৌঁছানোর চেষ্টা করতেছি, করব ইনশাল্লাহ। এখন এই অংশে আমি আমার দেশের সকল দলগুলি, যে দলগুলি এখন অ্যাক্টিভ আছে বা সকল মানুষ যে যে দলেরই থাকুক, সকলেরকে সামনেই তো আমার উপস্থাপনা। 18 কোটি মানুষকে আমি আহ্বান করেছি। এখানে কোনো দলীয় ব্যক্তি বা কোনো ভালো মন্দ বা অপরাধী নিরপরাধী সবাই আমার আহ্বানের, আমার সম্মুখে সমানভাবে উপস্থিত। আমি সবাইকে সমানভাবেই সমান মর্যাদা দিয়েই আহ্বান করতেছি। সে আহ্বানের এই অংশে আমি বিশেষ করে আমার দেশের যে প্রচলিত দলীয় রাজনীতি যা চলছে, চলমান, এই দলীয় রাজনীতিক ব্যক্তিবর্গকে, নেতৃবৃন্দকে, সকলের সামনে সকলকে উদ্দেশ্য করে আমি বলতে চাচ্ছি যে আসুন আমরা 3টি বৎসরের জন্য আমি যে প্রস্তাবনা আনছি নির্দলীয় নির্বাচিত একটি সরকার ব্যবস্থা। আর সেই সরকার ব্যবস্থা হবে আমাদের জাতির সৃষ্টির অর্থাৎ জন্মের সূত্র মোতাবেক মুক্তিযুদ্ধের পক্ষ বা মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই চেতনা ভিত্তিক একটি নির্দলীয় নির্বাচিত সরকার প্রথম আমরা সৃষ্টি করে নিই। আর এটা করার জন্য এখন যারা দল করেন, বিভিন্ন দলে বিভক্ত, ইভেন কি যারা নাকি স্বাধীনতা বা এই মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন, কিন্তু তারা তো এখন এদেশে আছেন, এই দেশের স্বাধীনতাকে তারা অস্বীকার করেন, যদিও সে স্বাধীনতা তাদের কাম্য ছিল না। কিন্তু এখন তো আর সেই অবস্থানে তাকান নাই এবং তাকার কোনো কারণে নাই, যুক্তিও নাই। আর এরপরেও যদি কেউ তাকে, সেটা তার একান্ত আভ্যন্তরীণ ব্যাপার। আমি সেই বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি সকলকে নিয়ে আমরা একটা নির্দলীয় নির্বাচিত সরকার করি, কিন্তু সেখানে কোনো দলীয় লোক স্থান পাবে না সেই সরকারে। কারণ দলীয় লোক এই জন্য স্থান পাবে না যে তারা যোগ্য না বা তারা খারাপ করবে, কোনোটাই না। আমি এরকম কিছু বলছি না। আমি বলছি তাদের মর্যাদা তাদের জায়গায় থাক, তারা শুধু নীরব থাকবে। এই সংকট থেকে মুক্তির জন্য 3 বছর তারা কোনো কর্মকাণ্ডে, দলীয় কর্মকাণ্ড বন্ধ রাখবে এবং রাষ্ট্রীয় পরিচালনার কর্মকাণ্ডেও তারা সরাসরি অংশ নেবে না, তারা পিছন থেকে সহযোগিতা করবে। এটা আমি বলতে চাচ্ছি। এটা আমি আমার স্বার্থের জন্য বলতে চাচ্ছি তা না, এবং ওই ব্যক্তিগুলিরও স্বার্থের মধ্যে এবং ওই দলগুলিরও স্বার্থ। কারণ হলো কি, এই যে এখন বিশৃঙ্খল অবস্থা, এই হিংসা প্রতিহিংসা, এটা তো কেউর জন্য লাভজনক না। আর যারা নাকি এর মাধ্যমে কিছু সুফল যদি পেয়েও থাকেন, তা আজকে যারা সুফল ভোগ করতেছেন, এটা সাময়িক।
খুব দ্রুত সময় সেটা আবার উল্টে যাবে, তাদের উপরে আসবে, বা যারা আগে সুফল ভোগ করছিল তারা আজকে সেখানে নিগৃহীত, বা তারা সেই আজকে অধপতনের শিকার হয়েছে। তো এটা তো হইলো বাস্তবতা। এটা পৃথিবীতে শুধু আমার দেশে ঘটছে তা না, পৃথিবী জুড়ে এরকম ঘটনা সকল সমাজের সব যুগেই ঘটেছে, ঘটতে তাকে ঘটবেই, আগামীতেও ঘটবে না, এই কথা আমি বলছি। কিন্তু আমরা এর থেকে একটা মুক্তির জন্য একটা সহজ সরল একটি কৌশলী ব্যবস্থাপনা এবং একটা মানে যৌক্তিক ব্যবস্থাপনা প্রস্তাব আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আর এই প্রস্তাবের এই অংশে আমি যেটা বলতে চাচ্ছি সেটা এটাই যে সকল দলের সকল ব্যক্তিবর্গ সকল নেতৃবর্গকে, সেটা আওয়ামী লীগের শেখ হাসিনা হোক, আপনার এখন সরকারে যারা আছে বা নতুন দল যারা করছে সেই সমস্ত নেতৃবর্গ হোক, বিএনপির নেতৃবর্গ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, আরো যত দল আছে, 14 দল, ইসলামিক দল, যত দল আছে, কোন সকল দলকে সম্মুখে আমি রাখছি। বক্তব্য হলো যে আপনারা দল করেন বা যত যাই করেন, মূল লক্ষ্য তো জাতি এবং দেশকে সামনে রাখে। জাতি এবং দেশ এখন যে কঠিন একটা সংকটের মধ্যে পড়ছে, এখান থেকে উত্তরণ দরকার না? উত্তরণের কি কৌশল আছে? সবার কাছে যার যার মতো করে কেউ বলতে চাচ্ছেন যে এখন যেভাবে আছে যারা সরকার যাদেরকে আমরা সরকারে রাখছি বা এখন যারা যেভাবেই সরকারে আসুক তাদের লম্বা সময় দিতে হবে, কিন্তু তাদেরকে লম্বা সময় দিবেন 7-8 মাস পর্যন্ত। এই 8 মাস যে অতিক্রান্ত হয়ে গেল, তাদের সফলতা কি? এবং এই যে সফলতা না থাকার ফলে যে সমস্যার সৃষ্টি হয়েছে, যে ব্যর্থতার যে ইতিহাস, এটা তো লম্বা হয়েছে আর লম্বা হইতে থাকবে। কারণ একটা সহজ সরল বাংলা কথা আছে, যার নাকি প্রবাদ যার জন্য ভালো না, সন্ধ্যা তো আর তার জন্য শুভ কিছু আনে না। এই 8 মাসে তারা যে জায়গায়, যে অবস্থান, যে চরিত্র, যে চেহারা, যে কর্মদক্ষতা, যে ব্যর্থতার মালা পড়ছেন, এরপরে আর কি তেমন কি বলার আছে তার ওনাদের জন্য? এক। দ্বিতীয় কথা হলো যে অন্য যে দলগুলি আছে, যেমন আওয়ামী লীগের ইতিহাস তো এখন উল্টা গেছে, কিন্তু তাদের সাথে তাদেরকে নিয়ে এই অংশে আলোচনার দরকার নেই। আমি তাদের ব্যাপারে শুধু এতটুকু বলবো, সেই সমস্ত নেতৃবর্গকে, বিশেষ করে শেখ হাসিনাকে, যে আপনার ধৈর্য ধরা উচিত। আর দ্বিতীয় কারণ হইল যে আমি যে প্রস্তাবনাটা নিয়ে আসছি, নির্বাচিত নির্দলীয় সরকার, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সরকার, এই সমকল আপনি আজকাল এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আপনার পিতার অবদান আছে, সকল কিছু স্বীকার অস্বীকার যে যাই করে না করুক, সেটাকে পর্দার আড়ালে রাখেন। কিন্তু এখন জাতি যেভাবে বিভক্ত, আপনি আইসা যদি এখানে আবার সরকার গঠন করেন, আপনি এটার কি করবেন? আপনি আপনার মতো করে আরেকটা বিচার শুরু করবেন, আপনার মতো করে আরেকটা, আপনার অতীত থেকে যা আমরা ধারণা করতে পারি যে একটা স্টিম রোলার এখানে চালু করবেন। এটা করতে পারবেন আপনি, না হয় আরো কিছুদিন করবেন, কিন্তু এরপরেও কি শেষ? এটার দ্বারা আপনার চূড়ান্ত কোনো ফলাফল আসবে? 100 বছর 1000 বছর কি আপনি পারবেন এটা ধরে রাখতে? তা তো পারবেন না, যে তার প্রমাণ তো পারেন নাই, 15 বছর পরই সব উল্টে গেছে। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে এবং বিনয় নম্রতার সাথে জাতিকে সম্মুখে রেখে, জাতির ভবিষ্যৎকে সম্মুখে রেখে একটি আপোষমূলক চিন্তা ভাবনাতে আসতে হবে। আপনি বিচার করবেন যেভাবে আপনি ঘোষণা করতেছেন, আমি শেখ হাসিনাকে বলছি, যেভাবে আপনি ঘোষণা করতেছেন, যেভাবে আপনি ধমক দিচ্ছেন, যেভাবে আপনি যে সমস্ত বাক্য চয়ন করতেছেন, এগুলি ফলটা তো কোনো মানে আপনার জন্য বা আপনার দলের জন্য এটা সান্ত্বনা বা সাহসের কারণ হইতে পারে, কিন্তু জাতির সার্বিক সমস্যার সমাধানের জন্য তো এটা পথ না। শুধু আপনি অনেক ভালো কাজ করছেন, এই দেশে উন্নয়নের জন্য অনেক কাজ করছেন, এটা এখন যদি আমরা সবাই মিলে অস্বীকার করি, ইতিহাস আর আপনার কর্মচিত্রের যে সৌধ নির্মিত হয়ে আছে বিভিন্ন দিকে, এগুলি
মুছে যাবে না। ইতিহাস এটা মুছতে পারবে না, এটা কেউ কোনোদিন মুছতে পারবে না। ভালো কাজ আপনার বাবা যা করছে, অর্থাৎ জাতির জনক শেখ মুজিব যা করছে, সেটাকে যতই চেষ্টা করুক মুছতে পারবে না। আপনি শেখ হাসিনা 15 বছর বা এই যে 21 বছর রাষ্ট্র পরিচালনা করে যা করছেন, এটা কেউ মুছতে পারবে না। কিন্তু এর ভিতরে যেই নেগেটিভ কাজগুলি করছেন, এইগুলিও কি মুছা যাবে? এগুলি কি কেউ অস্বীকার করবে? আর এইগুলির কারণেই তো আপনার আজকে এই দুরবস্থা, অধপতন হয়েছে। যাই হোক, আমি সে বিতর্কিত আলোচনার উদ্দেশ্য হলো বিষয়টাকে শুধু উপস্থাপন করা। আর এর পূর্বে যারা সরকারে ছিলেন, আমি তাদের বিষয়গুলি এখন আর এই বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি আলোচনার বিষয় না। তাদের নেগেটিভ পজিটিভ কি আছে সবাই জানার, এবং সব ইতিহাস আছে, কে কি করেছেন না করেছেন। কিন্তু তাদের ইতিহাস, আমাদের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, জাতীয় বর্তমান সমস্যার ইতিহাস, সব কিছুকে একত্রিত করে এক জায়গাতে আমরা সকলেরই শত্রু মিত্রকে এক মাঠে একত্রিত করে একটি শর্তে শুধু এক জায়গাতে আসতে চাই, যে আপনারা এই সকল সমস্যার একটা গ্রহণযোগ্য এবং নিষ্পত্তিমূলক ক্ষমা এবং ন্যায় বিচারের সমন্বয়, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আল্লাহর একত্বকে ধারণ করে মসজিদকে কেন্দ্র করে একটি ব্যবস্থাপনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নির্যাতন হয়েছে, পৃথিবীতে এর চেয়ে বেশি নির্যাতন কেউ ভোগ করে। তারপরেও তিনি ক্ষমা করেছেন, তারপরে তিনি মক্কা বিজয় করেছেন। তার বিজয় অনন্ত বিজয়, সেই বিজয়কে আর কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারে না, আজও পারে না, আগামীতে আর কোনো অনন্ত বিজয় মানে আর কেউ পারবে না। এখন সেই বিজয়ের পটভূমি কি? তিনি কি শুধু প্রতিশোধ নিছেন, তার বিরোধীদেরকে হত্যা করছেন? ক্ষমা ক্ষমা ক্ষমা, সাথে ন্যায় বিচার। এবং ক্ষমার মাধ্যমে এমন হয় না যে ক্ষমা, যে অপরাধীকে ক্ষমা করে দিলাম আবার সে পুনরায় অপরাধ করার জন্য মাঠ পেয়ে গেল, এটা আবার ক্ষমা না, এটা ন্যায় বিচার না। ন্যায় বিচার হলো যাতে পরবর্তীতে সে সংশোধন হয় এবং এই মাঠ যাতে আর পুনরায় ফেরত না আসে। অর্থাৎ ক্ষমা পাওয়া ব্যক্তি জানে অনন্তকাল অনুশোচনায় ভুগে এবং সে যাতে পজিটিভের দিকে আসে। অর্থাৎ আমি এখানে এই কথাটা উল্লেখ করতে পারি, আজকে যারা স্বাধীনতার বিপক্ষ যারা ছিল, তাদের সেখানে অনুশোচনাতে পজিটিভের দিকে আসতে হবে। আর এই পজিটিভের দিকে আসার জন্য একটা জাতীয় সর্বদলীয় একটা সম্মেলন এবং কিছু প্রতিশ্রুতি নিয়ে আমরা নীরব হয়ে যাব শুধু দলগুলি। আর এই দলগুলির সকলের পিছনে থেকে সহযোগিতা করে একটা নির্দলীয় নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে দিতে আমি আহ্বান করছি, প্রস্তাব করছি। সে সরকার হবে কি সরকার? পারিবারিক সরকার। পরিবার মানে কি? পরিবারের ভিতর বহুমতের মানুষ থাকে, কিন্তু তারপরে সে পরিবার থাকে, একটা পরিবারের সুন্দর গঠন কাঠামো থাকে, যার মধ্যে পারিবারিক সৌন্দর্য বিরাজ করে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল, দায়িত্বশীল হয়। আর সেই কাজটা কিভাবে চলবে, কেন চলবে, কিভাবে চলবে না, আইন কানুন কি হবে না হবে, এই সমস্ত কিছু আমি ব্যাখ্যা করেছি, আরো ব্যাখ্যা করতে থাকবো। অর্থাৎ এখানে কেউ ভিকটিম হবে না, কেউ নির্যাতিত হবে না। ন্যায় বিচারের মাধ্যমে প্রত্যেকের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণ জীবনের বিধানের পথে হাঁটতে হবে। এই জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের সহযোগিতা যেমন দরকার, বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা তেমনই দরকার। ঠিক এমনিভাবে যারা এখন নতুন সরকার বা নতুন দল যায় যেভাবেই আছেন, তাদের সহযোগিতা দরকার। সর্বোপরি গোটা সকল দলগুলির যদি আমরা সহযোগিতা করি, ইসলামিক চিন্তাবিদ যারা আছেন বিভিন্ন দলে বিভক্ত, সবাই মিলে যদি আমরা এখানে একটা মাঠে একত্রিত হইয়া এই একটা শুধু কাজের দিকে, অর্থাৎ এই কাজটা কি? মুহাম্মদ মুস্তাফা ইসলামের অনুসরণে। কারণ আমি এই দেশের 90% মুসলমান, আর আমরা এই সমাজ
মসজিদ ভিত্তিক পারিবারিক সমাজ আল্লাহ এমনি সৃষ্টি করে রাখছেন, শুধু সিস্টেমটা কাজ করে, কিন্তু একটা মসজিদ ভিত্তিক সমাজ আছে সর্বত্র গোটা দেশ জুড়ে। এই জিনিসটাকে আমি ফর্মালাইজ করতে বলছি। অর্থাৎ এই যে দেখেন এখানে আমি যেই বিষয়টাকে উপস্থাপন করেছি তা হলো যে মসজিদ ভিত্তিক পারিবারিক সমাজটা কি হবে, কেমন হবে, সেটা আমি এখানে উপস্থাপন করেছি। সে সমাজটা কি হবে, কেমন হবে, এই যে সমাজটাতে নির্বাচনের মাধ্যমে 8 জনের একটা পরিষদ প্রত্যেক মসজিদকে কেন্দ্র করিয়া পারিবারিক পরিষদ তৈরি হবে। তারা সকল বিষয়ে যত মানুষের জীবনের যত পজিটিভ নেগেটিভ, চাওয়া না চাওয়া, অন্যায় অপরাধ করার প্রবণতা যত যা আছে সকল কিছু নিয়ন্ত্রণ করবে, মুহাম্মদ ইসলামের চরিত্র দান করবে, আল্লাহর গড় মসজিদকে কেন্দ্র করে, আল্লাহকে সম্মুখে রেখে। আর এই কাজে আমি এখন চাচ্ছি, আমার এই আহ্বান এখানে, যে এই কাজটা করার জন্য নির্দলীয় নির্বাচিত প্রতিষ্ঠান ব্যবস্থাটা কায়েম করার জন্য আমি যে উদ্যোগ আহ্বান জানাইছি, সেটাকে সহযোগিতা করার জন্য সকল দলগুলি সম্মিলিতভাবে, যদি এখানে সম্মেলন কইরা আমরা একত্রিত হতে নাও পারি, আমি ব্যক্তিগত আহ্বান করতেছি যে আপনারা সবাই নীরব হয়ে থাকেন এবং এই সুযোগটা আমাদেরকে দেন, অর্থাৎ দেশের মানুষকে দেন, এবং আমি যে আহ্বানটা করছি এটাকে সহযোগিতা করেন নীরব থেকে, যে আমরা এই নীরব থাকবো, আমরা কোনো ঝগড়া ফসাদ মারামারি এবং পক্ষ বিপক্ষ নিব না, আমরা নীরব থাকবো এবং পাড়া মহল্লা পরিবার গঠিত হয়ে যাক, সেখানে একটা ভোটারদের উপস্থিতিতে মসজিদে বসে, এই যে মসজিদে বসে একটা নির্বাচন করবে, যা আমি বারবার বলে আসছি, ওগুলি আপনাদেরকে শুনতে হবে। নির্বাচন করবে, নির্বাচনের মাধ্যমে একটা বডি তৈরি করবে, তারা সকল ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবে পাড়া মহল্লাতে, এবং এই নির্বাচিত প্রতিনিধিগণ কিভাবে কাজ করবে তার জন্য ওই যে আভ্যন্তরীণ বয়সভিত্তিক নারীদের সংগঠন এবং ছেলেদের, শিশুদের, কিশোরদের, যুবকদের এবং বৃদ্ধ বয়োজ্যেষ্ঠদের সংগঠন আলাদা আলাদা একটা আভ্যন্তরীণ বয়সভিত্তিক সংগঠন থাকবে, এবং তাদের মধ্যে সেই প্রত্যেকটা বয়সের সাথে, এই প্রত্যেকটা বিভাগের সাথে যুক্ত একইভাবে ফর্মুলা কাজ করবে, করে সেখানে একটি দায়িত্বশীল পুরা পরিবেশটা তৈরি করে যাবে, এবং সবাই প্রত্যেকের জন্য সাহায্যকারী হবে। আর এই জিনিসটা যখন আমরা মসজিদ কেন্দ্রিক মুহাম্মদ ইসলামকে সম্মুখ রেখে আল্লাহর একত থেকে ধারণ করে করব, তখন স্বাভাবিকভাবে আমাদের সমাজে পরিবেশটা অনেক সুন্দর এবং সহমর্মী এবং শান্ত হয়ে যাবে, আর আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যাবে এখানে। আর এখান থেকে এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে আমি এই যে পাড়া মহল্লা পরিবার প্রধান এবং প্রধানের সাথে আরো একজন নির্বাচিত ভোটার নিয়ে যে ভোটারগণ এখানে চলে আসবে, অর্থাৎ স্থানীয় পরিবার গঠন করবে। এই যে স্থানীয় পরিবারে ওই ভোটারগণ আইসা আরেকটা নির্বাচন করে একটা স্থানীয় পরিবার, অর্থাৎ থানা এলাকা বা স্থানীয় পরিবার, যেটা নাকি এখন উপজেলা আকারে আছে, ওখানে একটা স্থানীয় পরিবার গঠিত হবে একইভাবে নির্দলীয় নির্বাচিত, এবং সেখান থেকে একজন প্রত্যেক থানা এলাকার থেকে এখন কি আছে সেগুলি যা আছে সংবিধানের, এগুলি পরবর্তীতে, অর্থাৎ আমরা এটা যখন গঠন করে ছাড়বো তখন পরবর্তীতে এগুলি সব সেভাবে সংবিধানের অন্তর্ভুক্ত বা সেটার আইনগত ভিত্তি যেভাবে তৈরি করতে হয় সেটা তখন করে নেওয়া হবে। কারা নিবে? এই যারা নাকি নির্বাচিত হয়ে আসবে তারাই করবে, আর তারা 18 কোটি মানুষের প্রতিনিধি হবে, কোনো দলের না। হ্যাঁ, তাহলে হচ্ছেটা কি? অর্থাৎ পাড়া মহল্লার পরিবার থেকে প্রত্যেকে 2 জন করে পাড়া মহল্লা পরিবারের ব্যবস্থাপনা পরিষদের প্রধান এবং আরো একজন ভোটার প্রতিনিধি, শুধু তিনি ভোটার প্রতিনিধি হবেন, আর অন্য কোনো কাজ তার থাকবে না, তার অন্য কোনো দায়িত্ব থাকবে না, শুধু একটা ভোট দিতে পারবে। এখানে 2 জন ভোটার একক পাড়া মহল্লার থেকে আসবে, সেখানে একটা জাতীয় স্থানীয় পরিবার হয়ে যাবে, এবং এই স্থানীয় পরিবারের মধ্যে একজন এমপি হয়ে যাবে একই সময় একই নির্বাচনের মাধ্যমে এই বিভাগগুলির সাথে, যা আমি বারবার বলে আসছি। এবং এই নির্বাচিত একজন এমপি যিনি হবেন তিনি এই জাতীয় সংসদের সদস্য হয়ে যাচ্ছেন।
এভাবে গোটা দেশ থেকে যতগুলি থানা বা স্থানীয় পরিবার সকল থেকে একজন করে এসে সে এখানে আইন প্রণয়ন এবং যত যা এখন আমার চাহিদা, অর্থাৎ আমরা যেই ব্যবস্থাপনা চাচ্ছি সেগুলি করবে। মানে এগুলি করার সময় এই সুযোগটুকু, এই অবস্থাটুকু তৈরি করে দিতে জাতীয় যারা নেতৃবৃন্দ আছেন, যারা দলীয় নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাদের নীরবতাটাই সবচেয়ে বড় সহযোগিতা। এবং তারা যে শুধু এই হাস্যচোখ শব্দটা যদি বলেন যে ঠিক আছে আমরা এই প্রস্তাব অনুসারে 3 বছরের জন্য নীরব হয়ে গেলাম, এটা হোক, এতটুক আপনারা আপনাদের পক্ষ থেকে শুধু ঘোষণা করবেন। যদি সেটা সবাই সম্মিলিত হইয়া এই সরকার, ওটা আমি ইউনূস সাহেবকে আহ্বান করছি, আমি আমার এই পূর্ব বক্তব্য আহ্বান করে আসছি যে আপনি এরকম একটা উদ্যোগ নিয়ে ক্ষমা, ভালোবাসা এবং জাতীয় চেতনার একটি সমন্বয় ঘটাই সব কিছুকে মানে পর্দার আড়ালে ফেলে দিয়ে একটি শান্তির সমাজ গঠনের জন্য সুযোগ করে দেন। কারণ আপনি যা করেছেন এই গত 8 মাসে তা কোনোটাই আপনার নিজের পক্ষে যায়নি। আপনি তা বুঝে করেন, না বুঝে করেন বা পরিস্থিতির প্রেক্ষিতে করে থাকেন, যাই আপনি করেছেন মিস্টার ইউনূস সাহেব, আপনি কিন্তু আপনার কোনো কদম, আপনার কোনো কথা, আপনার কোনো অ্যাক্টিভিটিস আপনার নিজের পক্ষে যায়নি। আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন, আপনার প্রত্যেকটা কথা আপনার বিরুদ্ধে গেছে, প্রত্যেকটা স্টেপ আপনার বিরুদ্ধে গেছে। আপনার যা করণীয় ছিল, আপনি যে শান্তির দূত হতে পারতেন, যে শান্তির জন্য আপনি নোবেল পাইলেন, সেই নোবেল এখানে আপনি দ্বিতীয়বার না, নোবেলের মুকুট আপনি এখানে পড়তে পারতেন এই জাতির পক্ষ থেকে। কিন্তু আপনি সে পথে হাঁটতেই ভুল করছেন। আপনি যে কাজগুলি করছেন সেগুলি শিশু সুলভ কাজ হয়েছে। আপনি আপনার বিজ্ঞতা অভিজ্ঞতা কি আছে সেটা আপনি এখানে প্রমাণ দিতে পারেননি যে এটা আপনি নিজে নীরবে চিন্তা করলে যেমন পাবেন, আপনি এমনিও চিন্তা করলে পান। আর আপনার চারপাশে যারা নাকি আপনাকে নিয়ে শুধু বাবা দিতে চায়, তারা আসলে তাদের ওইটা হয়তো কোনো সংকীর্ণতা আছে আর পিছনে, যার জন্য তারা এইভাবে আপনাকে দেখতে চায়। কিন্তু বাস্তবতা তো এই মুখের বুলি দেওয়া হয় না, বাস্তবতা তো মাঠে। এই যে আজকাল লক্ষ লক্ষ মানুষ বেকার, এই যে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এই যে অর্থনৈতিক বিপর্যয়, এই যে প্রতিবেশীর সাথে যে দুঃসম্পর্ক এবং যে বিভেদ, হ্যাঁ, এবং পৃথিবীর অন্যান্য দেশ যারা নাকি আপনাকে তাদের কি কতটুকু মূল্য দিচ্ছে, এই একমাত্র পাকিস্তান ছাড়া আর কেউ কি আপনার সাথে কথা বলতে বসতে চাচ্ছে, আপনাকে সহযোগিতা করতেছে, যারা নাকি আপনাকে যে ঋণ দেওয়ার কথা বলে কি ঋণ দিছে? কারণ আপনার অবস্থান, আপনার যোগ্যতা, আপনার ভিত্তিমূল সবাই দেখতেছে যে দুর্বল, এবং দুর্বল থেকে দুর্বল, কোনো ভিত্তি নেই, আপনার কোনো শিকড়ই নেই। আপনি একজন শিকড়হীন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান না, সরকার প্রধান। আর এই সরকারের অস্তিত্ব এত মানে হালকা, এত হালকা যে এই সরকারের পিছনে কেউ এসে দাঁড়াইতে চাচ্ছে। আপনার যতই বন্ধু থাকুক, এরা তো বন্ধুত্ব যতই উপর দিয়ে আপনার সাথে দেখাক, বাস্তবতা তো সবাই দেখতেছে, বুঝতেছে। আপনি বিনিয়োগ আনবেন কিসের ভিত্তিতে? এই দেশের এই অস্থির অবস্থা কে আসবে? কারও এরকম প্রয়োজন যে তার নিজের অর্থকে এখানে একটা আগ্নেয়গিরির মধ্যে নিক্ষেপ করবে? এটা কি হয়? আর আপনি কোনোভাবে এটাকে শান্ত করতে পারবেন এমন কোনো কাজ কি এ পর্যন্ত 8 মাসে কেউ দেখতে পাচ্ছে? কেন পারতেছেন না, কেন পারবেন না, সেটা আরেক ভিন্ন জগৎ, আমি সেদিকে যাচ্ছি না। আর এই আপনি নিজে আপনার চ্যাপ্টার ইতিমধ্যে ক্লোজ করে ফেলছেন। কেমনে বলবেন কেমন করে ক্লোজ করছেন? কারণ আপনি যে সমস্ত কর্মগুলি, কথাগুলি বলছেন, যে কর্মগুলি ইতিমধ্যে করছেন, এই যে মববাজি, হ্যাঁ, ভাঙ্গা চূড়া, আগুন জ্বালাও পুরাও, হত্যাযজ্ঞ, যত যা চলছে তার বিপক্ষে, তার নিয়ন্ত্রণ করার জন্য আপনি একটি কথা গুছানোভাবে বা জাতির সামনে গ্রহণযোগ্য একটি কথা আপনি বলতে পারেন নাই, বলেন নাই। আপনি রিসেন্ট বাটন টিপ দিয়া যে নেগেটিভ অবস্থাটা তৈরি করছেন সেটা পুরাটাই আপনার বিরুদ্ধে গেছে। আপনি বরঞ্চ পারতেন যে
ওই দিনে যেদিন শপথ করছিলেন এই দিনই শপথ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদেরকে আহ্বান করতে পারতেন যে আপনারা আসেন, কারণ আপনারা এই দেশের মূল শিকড়, আপনাদের রক্ত এবং ত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করছি। যে স্বাধীনতার যে দেশে আমি আজকে নেতৃত্ব দিতে যাচ্ছি, এই কথা আপনি বলতে পারতেন না? যদি আপনি সে সময় মুক্তিযোদ্ধাদেরকে আহ্বান করতেন, মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা নিতেন, এদেরকে সাথে নিতেন, তাহলে আজকে আপনার মাঠ কি হইতো আমি কি ব্যাখ্যা করতে হবে? আপনার মাঠ ফুলের বাগানের মতো সুন্দর এক মাঠ আপনি পাইতেন। আওয়ামী লীগ দরকার ছিল না, আওয়ামী লীগ নিস্তেজ হয়ে যেত। আজকে আওয়ামী লীগ যে শক্তি পাচ্ছে, আওয়ামী লীগ যে অহংকার দিচ্ছে, এই সমস্ত কিছু অটোমেটিক টাইমে যেত। কারণ আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে সমস্ত ভুলগুলি করছেন, সেগুলির অনুশোচনা তাদের ভিতর সৃষ্টি হতো। আর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার পক্ষে অবস্থান যখনই আপনি নিতেন, আপনার সাথে যখনই এই শক্তিরা কাজ করত, তখন জাতীয় চেতনাটা আপনার পক্ষে থাকত। আর ওই মোতাবেক যদি আপনি কাজ করতে পারতেন, আজকে 8 মাস পরে আপনি পাইতেন একটা শস্য বাগান, ফুলের বাগান, ফল দিয়ে ভরে যেত। আপনি পারেন নাই, আর পারবেন এরকম কোনো সুযোগ আর নাই, কারণ আপনি ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। ওই সুযোগ, এই সময় আর কোনোদিন আপনার জীবনে ফেরত আসবে না। কোনো সুযোগ নেই, কোনো অঙ্কেতেই এই সুযোগ আর আপনি পাবেন না। আর এখন যদি চেষ্টা করেন, সেটা হবে আরো হাস্যস্কর, সেটা হবে আরো ব্যর্থতার। আর এখন আপনার ডাকে কেউ আসবে না। আপনি যেই পজিশন, যে জায়গায় পৌঁছে গেছেন, এখান থেকে আর আপনি ফেরত আসতে পারবেন না। এটা আপনার দুর্ভাগ্য। এখন যেটা পারেন সেটা হলো, আমি যে উদ্যোগটা নিয়েছি, এই উদ্যোগটাকে যদি আপনি সহযোগিতা করেন, এটার পক্ষে যদি আপনি জাতিকে নিয়ে আসেন, বা আপনার সরকার যতক্ষণ আছে, এই সরকার যদি এর পক্ষে বা এটাকে ধারণ করে এর মধ্যে এই সহযোগিতায় আসেন, তাহলেও আপনার একটি শেষ চিহ্ন থেকে যাবে। অর্থাৎ আপনি শেষ পর্যন্ত কিছু ভালো কাজ করে গেলেন এবং জাতির জন্য একটি নিরাপদ রাস্তা, করিডোরের মধ্যে আপনার জাতিকে রাখে আপনি বিদায় নিয়েছেন, এটা মানুষ বলবে। অথবা আপনি যদি এটাকে সুসংগঠিত করে, যদি এই নির্বাচিত নির্দলীয় মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক যেই নির্বাচিত সরকারের কথা আমি বলতেছি, নির্দলীয়, তারা আপনার সহযোগিতাও নিতে পারবে। চাইলে তারাও আপনার সহযোগিতা নেবে, যদি আপনি সেই জায়গায় তারা যদি প্রয়োজন মনে করে এবং আপনি যদি সে অবস্থান ধরে রাখতে পারেন। এবং এটা আপনার জন্য শেষ সুযোগ। আপনি এটা চাইলে এই সুযোগটুকু আপনি নিতে পারেন। আর আমি এটার আহ্বান করতেছি আপনাকে এবং সকল দলীয় লোক, নেতৃবৃন্দকে, যে আসুন, আপনারা নীরব থাকুন এবং আপনারা এই পথটা, এই যে পদ্ধতিটা, এই যে প্রস্তাবটা আমি রাখছি, এটাকে সমর্থন করুন এবং এই পথ দিয়ে আমরা আমার জাতিকে সামনের দিকে আগায় নিয়ে যাই। সমস্যাগুলি যা এখন সৃষ্টি হয়েছে, এগুলি সমাধান করি। এখন আপনি যখন সবাই বলবেন যে সমস্যাগুলি কি, তা সবাই আমরা জানি, এরপরেও কিছু আলোচনা করতে হবে। সমাধানটা কিভাবে করবেন, এটা সবার প্রশ্ন। আমি এর আগে একটি বিষয় উপস্থাপন করে আসছি, এখন আরো দুই একটা বিষয় উপস্থাপন করি। রাজনীতিক এবং দলীয় এবং অর্থনৈতিক তিনটা বিষয় আমি এখানে মানে উদাহরণস্বরূপ উল্লেখ করতে চাই। যেমন রাজনীতিক একটা বিতর্ক আছে স্বাধীনতার ঘোষণা নিয়ে। কি ঘোষণা? স্বাধীনতার সমস্ত পটভূমি সবকিছুতে শেখ মুজিবের সাথে বঙ্গবন্ধুর যে ভাষণ 7 মার্চের, তার মাধ্যমে এগুলি সব পরিষ্কার হয়ে আছে। কিন্তু এরপরও 26শে মার্চে ঘোষণা কে করছে কে করে নাই, এই সমস্ত বক্তব্য, এটা এই বিতর্কের আমরা অবসান করব। অর্থাৎ এই
নির্বাচিত নির্দলীয় সরকার এর অবসান ঘটাবে। কিভাবে ঘটাবে? কিভাবে ঘটাবে সেটা যারা সরকার চালাবে, যে সরকার আসবে তাদের ব্যাপার হবে, কিন্তু আমি আমার পক্ষ থেকে প্রস্তাব আকারে বলতেছি। আমি যেটা বলতেছি এটাই আমি করতে পারবো তা তো না। এটা নির্বাচিত যারা হবে, যে সংসদ হবে, সে সংসদে করবে, যে দেশের 18 কোটি মানুষ করবে। আমি তো 18 কোটির একজন, আমি তো আর 18 কোটির প্রতিনিধিত্ব করি না। আমি একজন গবেষক, আমি একটা প্রস্তাবনা রাখতেছি মাত্র। আমার প্রস্তাবনাটা এই সম্বন্ধে এইটুক হবে। আমি সাধারণ মানুষকে এবং জাতির সামনে এইভাবে প্রস্তাবটা রাখতে চাই যে আমরা এই আলোচনাটাকে ইতিহাসের মধ্যে যেভাবে লিখিত আছে, যেভাবে লিখলে সকলের জন্য শান্তি নিরাপত্তার কারণ হয়, এই বিষয়টার উপর একটা গণভোট করে নিব। আমি কিন্তু গণভোট করার জন্য আগেই বলে আসছি কিভাবে করব। কারণ এই যে পাড়া মহল্লা আমি যা করছি, এখানে যে সাধারণ ভোটাররা আছে সবাই আলোচনায় অংশ নেবে এবং মসজিদে বসেই তারা এর পক্ষে বিপক্ষে একটা গণভোটের মতো একটা সিদ্ধান্ত দিবে যে আমরা এই যে জাতি মানে স্বাধীনতার ঘোষক বা ঘোষণাপত্র নিয়ে যে বিতর্ক করি, এটা আমরা কিভাবে অবসান করব। এখানে প্রস্তাব আসলো যে কাকে আমরা ঘোষক বলব, কোনো একজনকে না কিভাবে। এই প্রস্তাবটা বিষয়টা এখানে না। এখন যদি মনে করেন 70% বা 51% বা 60% মানুষ বলে না, শেখ মুজিব যেহেতু প্রথম থেকে স্বাধীনতা সংগ্রামের সমস্ত কিছু নেতৃত্ব দিয়েছে, ঘোষণা তিনি আগে করুক আর না করুক, বা তিনি ঘোষণা দেওয়ার আগে জেলখানায় যায় থাকুক, যেভাবেই যায় থাকুক, কিন্তু ইতিহাসের পটভূমি পরিচালনায় এই মর্যাদা, এই স্থানটা তারই হয় পাওয়া উচিত যে তিনি এই স্বাধীনতার নেতা ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। 7ই মার্চের ভাষণ তিনিই দিয়েছিলেন। কোনো ক্যান্টনমেন্ট থেকে কোনো মিলিটারি ম্যান এসে সেই বক্তৃতা দেয়নি। এই সমস্ত এত এভিডেন্স থাকার পরে বিতর্ক থাকার দরকার নাই। ঠিক আছে ভাই, যারা নাকি জিয়াউর রহমানকে ঘোষক মনে করেন, এটা আপনারা এখান পর্যন্ত এতদিন যা করছেন, এখন এখানে এটা স্টপ করে দিয়ে আমরা একটা জাতীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে নেই যে আমরা কোন দিকে যাব। তাতে যদি জিয়াউর রহমান নামের পক্ষে যদি বলে যে না, জিয়াউর রহমানই অরিজিনাল ঘোষক, ঠিক আছে, তাহলে আমরা মেনে নেব। আমি ব্যক্তি আলামিন আমার মানতে কোনো আপত্তি নেই। যদি দেশের 51% বা 60-70% মানুষ এটা বলে, তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। আর যদি তার বিপরীত হয়, অর্থাৎ শেখ মুজিবের নাম আসে, তাহলে আপনারা সবাই মেনে নেবেন, আমায় মানতে হবে, সকলে মানতে হবে। এটা একটা অর্থাৎ গণভোট, গণরায় মাধ্যমে চূড়ান্ত সমাধান, এবং সেখানে আইন হয়ে যাবে। আমার প্রস্তাব এটাও থাকবে যে পরবর্তীতে অনন্তকাল বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে এই বিষয়ে কেউ বিতর্ক উঠাবে না। যে বিতর্ক উঠাবে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা হবে। সে যে এই কথাটা দ্বিতীয়বার এর বিরুদ্ধে বা এই বিষয়ে সমালোচনা করবে, এই সুযোগ আমি অর্থাৎ জাতীয় স্বার্থে, জাতির নিরাপত্তা, জাতির মধ্যে শৃঙ্খলা শান্তি রক্ষার্থে এই সমস্ত বিতর্কিত আলোচনা করা যাবে না। এটা আইন হবে। যদি কেউ করে তাকে কোরআন শরীফের সেই নির্দেশ একটা আছে যে একজন হত্যাকারী হত্যা করে একজনকে, আর যে নাকি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, মানে শান্তির বিনষ্ট করার জন্য পরিকল্পনা করে বা শয়তানি করে, বিভিন্ন ইস্যু তৈরি করে, সে বহু মানুষের হত্যার কারণ তৈরি করে, এবং সে সবচেয়ে বড় জালেম, সে সবচেয়ে বড় হত্যাকারী। অর্থাৎ সেই আইনটা এত কঠোর হবে যে সেই ব্যক্তির মৃত্যুদণ্ড হবে যদি সে ইচ্ছাকৃতভাবে এরকমটা করে। এটা আমার প্রস্তাবের মধ্যে এটা থাকবে। অর্থাৎ এই দরজা, এই বিতর্কের দরজা আমি চিরদিনের জন্য বন্ধ করে দিতে চাই। এটা আমার জন্য না, দেশের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য, আগামী দিনের আগামী প্রজন্মের জন্য, প্রজন্ম কি প্রজন্ম যাতে সেই শান্তির সুফল ভোগ করতে পারে, এই একটা বিষয় গেল। ঠিক এমনিভাবে আমি প্রত্যেকটা সমাধান করি। আমার দেশের অর্থ সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছে, ব্যাংক লুট করে নিয়ে গেছে, বিভিন্নভাবে লুট করে নিয়ে গেছে। সেটা সব মানে এক দলের লোক শুধু নিছে তা তো না, বিভিন্নভাবেই নিছে, বিভিন্ন দলের লোকই নিছে। এখন আপনি এদের কি করবেন?
সংসদে বসে আপনি ওই যে ঋণীদের ঋণ মাফ করে দিয়া ওই যে ঋণ তামার দিয়ে ঘোষণা করছেন, এখন তো সবাই দেয়, পুরা সংসদ দায়ী সেখানে। আমি কিন্তু কোনোটাকে ছাড় দিতে প্রস্তুত। আমার প্রস্তাব, আমি চাইলেই তো আর কিছু হবে না, এটা তো বারবার বুঝতেছেন। আমি কিন্তু বলবো প্রত্যেকটা টাকা যে যেভাবে যে দেশের অর্থ সম্পদ নিজেরা কুক্ষিগত করছে, লুটপাট করছে, প্রত্যেকটা টাকা তার তার সম্পদ থেকে তার যত যা পারা যায় সব আদায় করা হবে, আদায় করতে হবে। আইন এবং ব্যবস্থাপনা, ন্যায় বিচার এখানে এইভাবে করতে হবে, এটা আমার প্রস্তাব। আমি কোনো সেখানে আমি কোনো দল বা ব্যক্তি আমি চিনতে চাই না। কার কি মর্যাদা, কে কি, কত বড়, কে কত ছোট, কি না কি, আমি কোনো কিছু দেখতে রাজি না। আমি এটা বলবো, আমার প্রস্তাব এটা এবং আমার নিজস্ব অবস্থান এটা। আমি সেই অর্থ ফেরত চাই, ন্যায় বিচার চাই। আমি এখানে ক্ষমার কোনো সুযোগও দিতে রাজি না। যদি এখন দেশবাসী এবং সমস্ত জনতা মিলা যদি কাউকে ক্ষমা করে দেয়, আমার কিছু করার থাকবে না। সরকার যারা চালাবে তারা সরকারের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্সিয়াল ফর্মে আমি তো আমার প্রস্তাবটা রাখছি, জানে যদি কোনো প্রেসিডেন্ট ক্ষমা করে দিতে চায়, সংসদ ক্ষমা করতে চা তাও পারবে না। আমার প্রস্তাবে তাই নাই। ক্ষমা করতে হলে 18 কোটি মানুষের কাছে যাইতে হবে। 18 কোটি মানুষের যদি 51% হয় তাতেও আমি রাজি না। তারপরে ওইটা আমি ছাড় দিতে পারবো না। মানে আমার প্রস্তাব, আমার প্রস্তাব 70% কইতেই বোঝে না আমরা ছাড় দিয়ে ক্ষমা করে দিচ্ছি, তাইলে আমি ক্ষমাতে যাব। অর্থাৎ এই ধরনের ক্ষমার জন্য, এই ধরনের সিদ্ধান্তের জন্য 70% পর্যন্ত যাইতে হবে। জাতীয় সম্পদ, জাতির অর্থ আমার কিছু সংখ্যক লুটপাট করে খায়ে জাতিকে নিঃস্ব বানিয়ে দিবে, এটাকে আমি কোনোভাবে ছাড় দিতে রাজি না। 2, অর্থনৈতিক বিষয়টা, প্রস্তাবটা বা আমার অবস্থানটা আমি ব্যাখ্যা করব। এরপরে আসেন আমরা আরেকটা ইস্যুতে যাই। সেই ইস্যুটা যার নাকি এখন খুব উত্তপ্ত ইস্যু, যে শেখ হাসিনার এবং তাদের যারা নাকি বিরুদ্ধে এখন হত্যা মামলা, অর্থ তসরুপ, হত্যা মামলা সব কিছু আছে। এখন আমার প্রশ্ন হলো যে এগুলি সব সময় সব যুগে হয়ে আসছে। এরশাদের বিরুদ্ধেও ছিল, খালেদা সরকারের সময়ও ছিল, এখন হাসিনা সরকারের বিরুদ্ধে হচ্ছে, আবার এখন যারা আছে তাদের বিরুদ্ধেও হবে। বাস এতটুক তো পরিষ্কার। এখন আমরা এই যে মাঠ, যে মাঠে আমি আমার চোখ দিয়ে প্রতিপক্ষকে অপরাধী এবং শাস্তিযোগ্য অপরাধ তাকে হত্যা করতে চাই, পারলে শুধু জেলখানায় না, তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে। প্রত্যেককে ফাঁসিতে ঝুলাই দিতে চাই, এরকম একটা বক্তব্য, এরকম একটা পরিবেশ তৈরি করে, মানে এই স্পিরিট নিয়ে কাজ করতেছে, তাই নাকি? এখন এখানে এসে একটা গঠনমূলক সমাধান কি করব? আমি কিন্তু আমার অবস্থানটা থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণে, মুহাম্মদ ইসলামের অনুসরণে আমি ব্যক্তি যা বুঝতে পারছি, আমার গবেষণার যতটুকু জ্ঞান আল্লাহ আমাকে দিতে, সে অনুসারে সে এই অবস্থান থেকে কথা বলতেছি। আমি কিন্তু অন্য কোনো দর্শন বা কোনো পক্ষ বিপক্ষের কোনো বিষয় আমার সামনে নেই, আমি একমাত্র আল্লাহকে সামনে রাখছি। আর শান্তি চাই, মুহাম্মদ ইসলামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে। আমি সেখানে দেখছি মুহাম্মদ ইসলাম ক্ষমা ক্ষমা ক্ষমার এক বিশাল মহাসাগর সেখানে ঢেলে দিয়েছে। কোথায়? মক্কা মদিনার অলিগলিতে এবং সমস্ত পৃথিবীতে পারস্য বিজয় করা পর্যন্ত। তিনি যখন পৃথিবীতে যতক্ষণ আছেন ততক্ষণ, যখন নাই এখনো রহমাতুল্লিল আলামিন, তার নামে ক্ষমা চাইলে, মুহাম্মদ মুস্তাফা ইসলামের দোহাই দিয়া তার নামে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে। এখন এখানে এই রাজনৈতিক মঞ্চের এই শত্রু ভাবাপন্ন পরস্পরের আক্রমণাত্মক এই যে অবস্থান, সেখান থেকে
আমরা যারা নাকি এই সরকারের কথা বলছি, অর্থাৎ নির্বাচিত নির্দলীয় সরকার, তারা তো সেই চরিত্র ধারণ করতেই পারবে না। সেই চরিত্র ধারণ করার তাদের কোনো সুযোগ নাই, আর সেই চরিত্র ধারণ করার কোনো কারণও নাই, কারণ তারা নির্দলীয় নির্বাচিত 18 কোটি মানুষের প্রতিনিধি হবে। কাজেই যে কোনো দলের যে যত অপরাধী হোক, যত মানে যেভাবেই তাকে অন্যরা মূল্যায়ন করুক, সেই মূল্যায়নটাকে সমস্ত কিছুকে একদিকে রেখে দিয়ে জাতীয় স্বার্থের বিবেচনা করে একটা আইন এবং বিচার কাঠামোর নিষ্পত্তিমূলক একটা গঠন কাঠামো তৈরি করতে হবে। সেই গঠন কাঠামোটাতে আমার প্রস্তাব হলো যে সকল বিষয়েরই একটি গঠনমূলক চিত্র, প্রত্যেকের যে ব্যক্তিকে আমি অপরাধী করতেছি তার বক্তব্য নিতে হবে, শুনতে হবে, তাকে সকল সুযোগ দিতে হবে খোলা মাঠে বক্তব্য দেওয়ার জন্য। এই আইনের ওইখানে যাই তার পক্ষে উকিলে বক্তব্য দেবো, সে সমস্ত বক্তব্য দেওয়া হবে না। আমি সেই উকিলের সেই বক্তব্যে আমি যাচ্ছি না, আমার প্রস্তাব এটা না। ওই ব্যক্তি যাকে যেখানে আপনি যে অপরাধী বলতেছেন, বা যার অপরাধ প্রমাণিত অথবা প্রমাণিত না, অভিযুক্ত, তাকে তার পক্ষ থেকে খোলা মাঠে 18 কোটি মানুষের সামনে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে তাকে সুযোগ দেওয়া হবে, এবং সে সরাসরি জবাব দিবে, কোনো মাধ্যমে না, তার পক্ষে অন্য কেউ দিলে হবে না। হাসিনার জবাব হাসিনাকেই দিতে হবে। হাসিনার যারা মন্ত্রী যারা ছিলেন, বা যারা যেখানে যেইভাবে যেই কাজের সাথে যুক্ত, তাদেরকে তাদের অবস্থান থেকে সেই জবাব দিতে হবে। আচ্ছা, এখন যারা নাকি এখন যারা আছেন, তারাও তাদের কর্মের সেভাবে জবাব দিবেন। যারা পূর্বে ছিলেন, তারাও তাদের কর্মের সেভাবে জবাব দিবেন। অর্থাৎ খোলা মাঠে প্রত্যেকের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তি তার নিজেকে, ও কেন, কতটুকু কি হয়েছে, তার অবস্থানটা কি, সে সত্য মিথ্যা যা বলবে সে তো মানুষ বুঝবে, শুনবে। আর তার বিপক্ষ শক্তি যারা নাকি তাকে অভিযুক্ত করতেছে, তারা তাদের বক্তব্য সেখানে গঠনমূলক, শান্তিপূর্ণ এবং কোনো নোংরা শব্দ ব্যবহার না করে, মানে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে শান্তির জন্য ওই রকম মন মানসিকতা নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা করবে। আলোচনার সুযোগ দেওয়া হবে প্রত্যেকে। আর আলোচনার সুযোগ তো প্ল্যাটফর্ম আছে, এক একটা বিষয় 7 দিনের জন্য ওপেন করে দিলেই হবে, যে 7 দিন এই বিষয়ের উপর আলোচনা হবে, প্রত্যেকেই তার যার মতামত দেন, পক্ষে বিপক্ষে মতামত আসতে থাকুক, সেগুলি আমরা অ্যানালাইসিস করতে পারবো। এর জন্য একটা পরিষদ থাকবে, আর বিশেষ করে সবচেয়ে বড় পরিষদ তো হবে জাতীয় সংসদ। তারা সে সমস্ত কিছু শুনবে, তারা কিন্তু কোনো কিছুর পক্ষে বিপক্ষে মতামত দিবে না। ওইখানে ওই ঝগড়া আমি জাতীয় সংসদে দিতে করতে বলবো। জাতীয় সংসদ শুধু তর্ক বিতর্ক, আলাপ আলোচনা, আইন প্রণয়ন করবে বর্তমান জাতীয় চাহিদা এবং সমস্যাকে সমাধান করার জন্য। কিন্তু এই বিতর্কের সমাধানও তাদেরকেই করতে হবে। সেই সমস্যাটা তারা শুধু হানা ভোট দিয়ে সমাধান করবে, তারা বিতর্কের মধ্যে অংশ নেবে। বিতর্ক অংশ নিলে সেখানে আবার একটা দলবাজি তৈরি হয়ে যাবে। তাই আমি সেখানে কিন্তু হানা ভোট তারা দিয়ে প্রত্যেকের নিজের স্বকীয় চিন্তা চেতনা মোতাবেক, এবং এই ভোটের উৎস হবে জনসাধারণ যেদিকে চাচ্ছে, যা চাচ্ছে, প্রত্যেক পাড়া মহল্লা, যে এমপি, যে মন্ত্রী, মানে যে ব্যক্তি, যে সাংসদ, যে এলাকার, তাদের মতামত, তাদের অনুভূতি, তাদের চিন্তা চেতনা মোতাবেকই তাকে ভোট দিতে হবে, হানা সিদ্ধান্ত দিতে হবে। এর বাহিরে দিলে তো তার মন্ত্রী মানে সংসদ সদস্য পদই থাকবে না। আমার কিন্তু ব্যবস্থাপনায় তা লেখা আছে। তখন আমি সেইখানে ওই বিষয়টাকে উপস্থাপন করব যে সমস্ত কিছু শোনার পর যাকে যতটুকু ছাড় দেওয়া যায়, যেখানে যতটুকু ক্ষমা করা যায় ততটুকু ক্ষমা করে দিয়ে, এরপরে যেটা ন্যায় ভিত্তিক ইনসাফের ভিত্তিতে যেখানে যাকে যতটুকু পেনাল্টি করা যায়, আমি বলছি অর্থনৈতিক শাস্তি। কাউকে আমি জেলখানায় আটকায়, কোনো নেতা, কোনো রাজনৈতিক ব্যক্তিকে কাউকেই আমি জেলখানায় কোথাও আটকায় রাখার কোনো পক্ষে না। আমি আমার বইয়ে তাই লিখছি, কোনো প্রয়োজন নেই। তারা তাদের বাড়িতে থাকবে, তাদের জন্য সীমাবদ্ধ আইনি বিধান থাকবে। প্রয়োজন হইলে সে তার নিজের ঘরে গৃহবন্দী অবস্থায় নিজেই থাকবে, অর্থাৎ তার পাড়া মহল্লাবাসী তাকে সহযোগিতা করবে এবং তাকে বলবে, তারাই বলবে যে ভাই তুমি তোমার ঘরে থাকো, আমরা তোমার খাদ্য ব্যবস্থা করব,
নিরাপত্তার ব্যবস্থা করব। কিন্তু তোমার বিরুদ্ধে যেহেতু যে সমস্ত অভিযোগ আছে, এইগুলির জবাব এবং এগুলির সমাধান না হওয়া পর্যন্ত তুমি নীরব থাকো। আর তোমাকে এই বিষয়ে যতটুকু বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হবে সেই বক্তব্য তুমি দিবা। কিন্তু তুমি মাঠ গরম করবা, অন্য কাউকে নিয়ে কাউকে হাক ডাক করবা, মানে দলীয় কাণ্ড যেভাবে চলে এগুলি কিন্তু কিছু করা যাবে না, কারণ এটা তো থাকবেই না তখন। তো ওই ব্যক্তিগুলিকে নিয়ে আমরা একটা সহানুভূতিশীল সমাজ গঠন করার জন্য মুহাম্মদ ইসলামের শিক্ষা অনুসারে যেখানে যতটুকু যেভাবে ক্ষমা করা যায়, আমি কিন্তু আবারও বলছি, ক্ষমা বলতে এই না যে আমি বা ওই ইয়াতে ঘোষণা করে দিলাম যে আজকের থেকে যত যা ঘটছিল সব বাতিল, আগামীকাল থেকে আমরা সবাই নতুন হয়ে গেলাম, না, এটা হবে না। এটা হলে এই সংকট থাকবে, সমাধান হবে না, এবং পরবর্তীতে এই জিনিস আবার মাথা ছাড়ে দিবে। সমাধান হইতে হবে, তার শাস্তিও দিতে হবে। আর এই শাস্তি সমাধানের পরবর্তী তার বিরুদ্ধে আর কোনো কেউ কথা বলতে পারবে না। কথা বললে সেই কথা যে ব্যক্তি তাকে পরবর্তীতে অভিযুক্ত করবে, মীমাংসিত বিষয়ে অভিযুক্ত করবে, তার শাস্তি হবে কঠিন। কারণ তাকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, জালেম, শয়তান হিসাবে চিহ্নিত করা হবে। তুমি এই শান্তির সমাজটাকে তুমি নষ্ট করতে চাও, তোমার শাস্তি হবে কঠিন। এইভাবে একটি ক্ষমা, ভালোবাসা এবং ন্যায় বিচারের ফর্মুলেশন তৈরি করে চূড়ান্ত একটি ভিত্তি রচনা করে দিতে হবে, জাতীয় ঐক্যের ভিত্তি। বন্ধুগণ, আমার মনে হয় আমি এই অংশে যা আপনাদেরকে বুঝাইতে চাই তা কিন্তু বুঝাইতে পারছি। আর সাথে এখানে এই অংশের মধ্যে আরেকটা কথা আমার খুব ছোট্ট করে বলতে হবে, সেটা হলো যে আমি জাতীয় স্বার্থে প্রতিবেশী রাষ্ট্র সহ সকল রাষ্ট্রের সাথে যে কোনো সম্পর্ক, যে কোনো বিষয়ের যতটুকু সম্পর্ক, এটা জাতীয় সিদ্ধান্তের মাধ্যমে হবে। কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রপ্রধান কিংবা কোনো গোষ্ঠীর চিন্তা চেতনাতে হইতে পারে। অর্থাৎ সমস্ত কিছু সাধারণ থেকে সাধারণ জনতার, অর্থাৎ পাড়া মহল্লা পর্যন্ত আলোচনা হইয়া সিদ্ধান্ত গৃহীত হবে সংসদে। এবং এই বিষয়ে আমার প্রস্তাবনা এইটুক যে আমরা অবশ্যই সকল অবস্থানে আমার ন্যায্য অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং কাউকে প্রভুর স্থানও দিব না, আর কারোর সাথে বিদ্রোহ করব না। ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্ব। আর অনেক সময় ভ্রাতৃত্বের মধ্যে কিন্তু একটু বড় ছোট হয়, যে আমার বড় ভাই, তিনি হয়তো আমার চেয়ে অনেক বিষয় কম বুঝেন, এরপরও যেহেতু তিনি জন্মগতভাবে বড়, তাকে আমার শ্রদ্ধা করতে হবে। আমি হয়তো অনেক বেশি যোগ্য, কিন্তু এরপরও তাকে আমি শ্রদ্ধা করি। কেন করি? ঠিক এরকমভাবে এই স্পিরিটটাও থাকা কিন্তু শান্তির জন্য দরকার। মানে পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যারা নাকি আমাদের চাইতে অনেক দিক দিয়ে অনেক অভিজ্ঞ, ভালো, অভিজ্ঞতা বা জ্ঞান, গরিমা বা অর্থবিত্ত সমস্ত কিছু দিয়া বা জনশক্তি দিয়া বড়, যে তার প্রতি আমি একটু সহানুভূতি, এই দিক থেকে সহানুভূতি না, তাকে একটু মর্যাদা দিতেই পারি। সেটা হলো, ভাই তুমি আমার বড় ভাই, অসুবিধা কি? বড় ভাই হলে কিন্তু দায়িত্ব বাড়ে তার, ছোট ভাইয়ের সকল ভালো মন্দ দেখার একটা দায়িত্ব বাড়ে। এটাতে কোনো ছোট ভাইয়ের মর্যাদা কমে না। ছোট ভাই বরং আরেকটা ছাতা, অতিরিক্ত ছাতা পাওয়া, যে ছাতার নিচে সে দাঁড়ায়া বলতে পারে যে আমার বড় ভাই আছে, সে আমাকে যে কোনো বিপদে আমার উপরে ছাতা ধরবে, আমার সাহায্যকারী হবে। এটা তো শান্তির জন্য দরকার, তাই না? কিন্তু মর্যাদা বা তিনি আমার উপর প্রভুত্ব করবেন, কোন অবস্থাতে কারো প্রভুত্ব আমি পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব মানতে রাজি না। সেটা ক্লিয়ার বন্ধুগণ? আমি আমার এই অবস্থানটাকে আমি এই অংশে আপনাদেরকে প্রস্তাব আকারে সবটাই বলে দিলাম। এখন আপনারা বাকি নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং বিষয়টাকে নিয়ে জাতীয় পর্যায়ে পর্যালোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করুন, আমাদের জন্য সুন্দর আগামীর ব্যবস্থা করুন।